আর এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। গতকাল মুখ্যমন্ত্রী পদক্ষেপ করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে বন্ধ চা বাগানের জন্য, শ্রমিকদের জন্য তিনি পাশে থাকবেন। TV9 বাংলা সেই খবর তুলে ধরেছিল। আর আজ TV9 বাংলার ইম্প্যাক্ট, খুলে গেল মালবাজারের সাইলি চা বাগান। মুখ্যমন্ত্রী সভার দিনই খুলল বন্ধ চা বাগান। 5ই ফেব্রুয়ারি থেকে সাইলি চা বাগান বন্ধ ছিল। 6 এপ্রিলের মধ্যে মেটানো হবে বকেয়া মজুরি। 30শে জুনের মধ্যে বকেয়া বোনাসও মিটিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই আশ্বাস দিয়েছেন। খোলা হয় তার জন্য আমরা ডিএলসি এলসিকে আমরা ফোন করেছিলাম, কথা বলেছিলাম যাতে ওইখানে ওই বাগানটা খোলার জন্য। তার সাথে সাথে আমরা চা বাগানের মালিকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যে চা বাগান আপনি বন্ধ করে রেখেছেন, যাতে ইমিডিয়েটলি তার ব্যবস্থা করেন। তো কালকে কথা বলার পরে আজকে একটা মিটিংয়ের ডেট হয়েছে। আমাদের ওইখানে কিছু বকেয়া যে টাকা পাওনা আছে শ্রমিকদের, এই মাসে 3টা পেমেন্ট দিবে, যাতে যে শ্রমিকদের যেটা টাকা পায় নাই সেই সমস্ত টাকা সে দিবে। সেই এগ্রিমেন্ট করে আজকে বাগানটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, কালকে থেকে সেই বাগান কিনবে। অবশেষে খুলতে বসেছে মালবাজারের সাইলি চা বাগান। গত ফেব্রুয়ারি মাসে বাগানটি বন্ধ হয়ে যায়। শ্রমিক মালিক অসন্তোষের জেরে বাগানটি বন্ধ হয়। সমস্যায় পড়েছিলেন প্রায় 1600 শ্রমিক, কর্মহীন হয়ে পড়েন তারা। এরপরেই তৃণমূল এবং বিজেপি শ্রমিক সংগঠনের নেতারা ধর্ণা মঞ্চ করে রাজ্য সরকার এবং এলাকার মন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে গতকালকের ত্রিপাক্ষিক বৈঠকের পর সেই বাগান খোলার সিদ্ধান্ত হয়। আজ থেকে খুলে গেল সাইলি চা বাগান। শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। তবে বিরোধীরা কটাক্ষ করছে নির্বাচনের আগে চমক দিতেই শাসক দল এই বাগান খোলার উদ্যোগ নিয়েছে। ভোট গেলে ফের বন্ধ হয়ে যেতে পারে এই সাইলি চা বাগান। স্বাভাবিকভাবে খুললেও কিন্তু ততটা খুশি নন বাগানের শ্রমিকদের একাংশ। আজ মালবাজার এলাকাতেই সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 3টা নাগাদ মালবাজারে সভা করার কথা। আর তার আগেই বাগান খুলে যাওয়ায় খুশি তৃণমূলের নেতারাও। জলপাইগুড়ি মালবাজার থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। আয় কমলেও গত 5 বছরে 5 কোটি টাকার সম্পত্তি বেড়েছে রাহুলের। 2019 সালে রাহুল গান্ধীর সম্পত্তির পরিমাণ ছিল 15 কোটি টাকা। মনোনয়নের হলফনামা থেকে জানা গিয়েছে রাহুলের সম্পত্তির পরিমাণ। আরও একটা খবর এই মুহূর্তে, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি ক্যানিং 1 বিধানসভা কেন্দ্রে। শুধু সন্ত্রাসের সাক্ষী থেকেছে সেখানকার ভোটাররা। এলাকার মানুষ এখনো আতঙ্কিত, কিন্তু তারা লোকসভা নির্বাচনে ভোট দিতে চান। নির্বাচন কমিশনের কাছে তাদের আর্জি নিরাপত্তার। তার হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছেন? না, পঞ্চায়েতে ভোট দেয়নি। কেন ভোট দেননি? কেন দিতে দেয়নি নেতা? হ্যাঁ, ভোট দিতে দেয়নি। ভোট দিতে দেয়নি? দিতে দেয়নি। কোনো ক্যানিং পশ্চিমে এই 10টা অঞ্চলের একটা বুথের প্রার্থী দাঁড়াতে পারেনি, দাঁড় করাতে দেয়নি। তাহলে আপনারা কি ভোট দিতে পারেনি? তাহলে এবারে তো লোকসভা নির্বাচন, তাহলে এবারে কি অবস্থা? এবারে কি হবে জানি, তবে ভোট দেবে আশা করছি। যাতে গণতান্ত্রিক অধিকার সকলে প্রয়োগ করতে পারে, তাদের নির্বিশেষে দলমত নির্বিশেষে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে, সেইটাই আমার জনসাধারণের কাছে প্রত্যাশা। ক্যানিংয়ে পঞ্চায়েত ভোট হয়েছে এবারে? আপনি হয়ে গেছে, মানে ভোটই হয়নি, ছাপ্পা ভোট হয়েছিল। এবারে তো লোকসভা ভোট, কি ইচ্ছা আছে? ভোট দেওয়ার ইচ্ছা আছে? আচ্ছা। কি ইচ্ছা আছে? কি চাইছেন? যে যার ভোট সেই দেবে। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, গত পঞ্চায়েত ভোটের যে ঘা সেটা এখন অব্দি দগদগে, সেটা তাদের কথা শুনেই বোঝা যাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। কোনো পদক্ষেপ কি হবে, কি আশা অন্তত তাদের? দেখো, তোমাকে যেটা বলে রাখি যে আস্ত একটা ব্লক এলাকা, বিধানসভা এলাকায় একটা বুথে কিন্তু সেখানে ভোট হয়নি। এবং সব থেকে বড় কথা, সেখানে মনোনয়নপত্র জমা দিতে আসার সময় একেবারে পুলিশি ঘেরাটোপের মধ্যে বোমাবাজি, গুলি, কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছিল গোটা ক্যানিং মহকুমা শহর। এবং সেই হামলার ঘটনায় অনেকে যেমন গুলিবিদ্ধ হয়েছিল, এসডিপিও ক্যানিং তিনি আহত হয়েছিলেন। এবং সেই সন্ত্রাসের মধ্যে পড়েই TV9 বাংলার চিত্র সাংবাদিক তিনিও কিন্তু জখম হয়েছিলেন, সন্ত্রাসের শিকার হয়েছিলেন। স্বাভাবিক কারণে মানুষের মধ্যে সেই ক্ষত চিহ্ন কিন্তু, সেই দগদগে ঘা কিন্তু এখন রয়েছে। যেহেতু পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন কেন্দ্র জমা দিতে আসাকে কেন্দ্র করে সন্ত্রাস, রাজ্যপাল এসেছিলেন ক্যানিং এর বুকে, কিন্তু তারপরেও ক্যানিং 1 নম্বর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের একটিও পঞ্চায়েত এলাকার একটি বুথে কিন্তু সেখানে নির্বাচন হয়নি।
তারপর লোকসভা ভোট। স্বাভাবিক কারণেই সেই আতঙ্ক, সেই অভিজ্ঞতা, সেই নিরিখেই কিন্তু মানুষজন তারা এখন অব্দি নিরাপত্তাহীনতায় ভুগছেন। লোকসভা ভোট, তারা ভোট দিতে চান, শান্তিপূর্ণ যাতে ভোট হয় তারা সেটা চাইছেন, কিন্তু সেটা আদৌ হয় কিনা আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। সঙ্গে থাকো বিজ্ঞান। এই মুহূর্তে রাজনৈতিক কিছু প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো আপনাদের। দুষ্কৃতী বাহিনীদের রমরমা দিনের বেলায় বোমা, বন্দুক, গুলি যেভাবে বিস্ফোরণ হয়েছে তা ক্যানিংবাসী দেখেনি। এদের যারা নেতৃত্ব, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, এবং সরাসরি বলতে পারেন যে উপরের নির্দেশে এই সমস্ত হয়েছে। এদের চরিত্রের তো পরিবর্তন হয়নি, এরা মুখে বলে কাজে উল্টোটা করে। সুতরাং এদের যা চারিত্রিক স্বভাব সেটাই হয়তো দেখিয়ে দেবে নির্বাচন এলে। কিন্তু আমরা প্রত্যাশা করব মানুষ যেন যে দলে পারুক তারা ভোটটা প্রয়োগ করুক। এখানে সন্ত্রাসের বাতাবরণ চলে, এখানে বোম বন্দুক দিয়ে রাজনীতি করা হয়, এখানে মানুষ ভোট দিতে পারে না, মানুষকে ভোট দিতে দেওয়া হয় না কোনো রকমভাবে। মানুষকে মানে ভোট যাওয়ার যে কেন্দ্র, সেই কেন্দ্রে পৌঁছানো যায় না এবং পৌঁছাতে দেয় না। যাতে সুষ্ঠু নির্বাচন করা হয় তার আমরা আবেদন করছি। এই যে এলাকায় যা উন্নয়ন, আপনি খোঁজ নিয়ে দেখুন না। বিধায়ক হিসাবে আমি মানুষের দরবারে মানুষের হয়ে যা কাজ করেছি, তৃণমূল কংগ্রেসের সরকারে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন উন্নয়ন চলছে, সেই উন্নয়নটা ক্যানিংও কিন্তু তার কর্মযজ্ঞ চলছে। মানুষ এই উন্নয়নের পক্ষেই আছে এবং এই নির্বাচনেও মানুষ যাবে, দেখবেন তৃণমূল কংগ্রেসের পক্ষে যা জিতেছি তার থেকে ডবল ভোটে আমরা এবারে জিতব। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। আপ মন্ত্রী অতীশীকে মানহানির নোটিশ বিজেপিতে যোগ না দিলে গ্রেপ্তারের হুমকির অভিযোগ করেন অতীশী। অভিযোগ উড়িয়ে অতীশীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির।